জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগৎগুরুং পাদপদ্মে শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আজ এই সন্ধ্যায় রসময় রেণু এবং বীণা দাশগুপ্ত স্মারক বক্তৃতার জন্য আমরা আমাদের মধ্যে পেয়েছি শ্রীমৎ স্বামী সুবীরানন্দজি মহারাজ, সাধারণ সম্পাদক রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশন বেলুড় মঠ। তার বক্তৃতার বিষয় স্মৃতির আলোয় অরুণাচলের দিনগুলি। তিনি বক্তৃতা দেবেন, আমরা তাকে স্বাগত জানাই। আধ ঘন্টা আমাদের দেরি হয়েছে, আমাদের ক্ষমা করে দেবেন, কারণ রাস্তাঘাট আজকাল খুব সেরকম নিশ্চিতভাবে ভ্রমণের উপযুক্ত হয়নি। ছিল হয়তো, কিন্তু এখন অবস্থা পাল্টে গেছে, প্রায় প্রতিদিনই এরকম হচ্ছে। আপনারাও সেইভাবে এসেছেন, সেই সব অসুবিধা বাধা অতিক্রম করে আপনাদের সকলকে স্বাগত জানাই। মাতাজিরা এসেছেন, আমরা মহারাজের বক্তৃতার জন্য বিশেষভাবে আবেদনও জানিয়েছিলাম ওনাদের জেনারেল সেক্রেটারি মাতাজিকে, বিশেষ করে তীর্থঙ্কর দাশগুপ্ত এবং কাকলি দাশগুপ্ত, যারা এই বক্তৃতার পৃষ্ঠপোষক, তাদের একটা নিবেদন ছিল যে মাতাজিরা যেন এই বক্তৃতা শুনতে আসেন। তো তারা এসেছেন, যার যতজন এসেছেন আমি প্রত্যেককে আমার শ্রদ্ধা শুভেচ্ছা জানাই, নমস্কার এবং প্রণাম জানাই। এবং সাধারণ সম্পাদিকা সারদা মঠ এবং সারদা রামকৃষ্ণ সারদা মিশন মাতাজি অতন্দ্রানন্দজি, তাকেও আমার বিশেষ শ্রদ্ধা প্রণাম জানান। এখন মহারাজ বক্তৃতা দেবেন। জয় মা। নমস্তে যতিরাজায় বিবেকানন্দসূরয়ে সচ্চিৎ সুখস্বরূপায় স্বামিনে তাপহারিণে। আজকে এই বিশেষ বক্তৃতার সান্ধ্যকালীন অনুষ্ঠানে উপস্থিত এই প্রতিষ্ঠানের সম্পাদক স্বামী সুপর্ণানন্দজি, এখানে রয়েছেন যিনি আমায় আজ এখানে আসবার জন্য আমন্ত্রণ জানিয়েছিলেন এবং এই স্মারক বক্তৃতার যিনি প্রধান কারণ এবং কর্তা, শ্রীযুক্ত তীর্থঙ্কর দাশগুপ্ত। এখানে উপস্থিত রয়েছেন রামকৃষ্ণ বিবেকানন্দ অনুরাগী ভক্তমণ্ডলী, রয়েছেন এই আশ্রমে ইনস্টিটিউট অফ কালচার গোল পার্কে কর্তব্যরত সন্ন্যাসী ভাইরা, এবং সর্বোপরি এখানে উপস্থিত রয়েছেন সারদা মঠের শ্রদ্ধেয়া সন্ন্যাসিনী বৃন্দা। আজকে আপনারা যেমন শুনেছেন যে আমার অরুণাচলের যে স্মৃতি, সেটি হচ্ছে আজকে আলোচনার বিষয়বস্তু। আমাকে আদেশ করেছিলেন তীর্থঙ্কর বাবু যে আপনার বক্তব্যের বিষয় হবে আমার অরুণাচলের দিনগুলো। অরুণাচলের দিনগুলো এ সম্পর্কে বলতে গিয়ে আমি দুটো ঘটনা বলবো এবং তারপরে আমি আমার অরুণাচলের যে সমস্ত প্রাসঙ্গিক স্মৃতি সেটি অবশ্যই বর্ণনা করবার চেষ্টা করব। আমরা আধ ঘন্টা পেছনে চলছি সময়ের, এবং সেটা অনিচ্ছাকৃত। আমি জানি না কী কারণে হঠাৎ করে এই ধরনের
একটা অভিজ্ঞতা বারবার আমাদের হচ্ছে, কিন্তু হচ্ছে। সেই জন্য আশা করি আপনারা আমায় ক্ষমা করবেন এবং আমাকে খানিকটা কনসেশন দেবেন, কারণ আমি অনেক দূর থেকে এসেছি। আপনারা যেখান থেকে এসেছেন তার থেকে অনেক দূর থেকে, তা খানিকটা বেশি বলবো। প্রথম ঘটনাটি আমার শোনা, আমার দেখা নয়, আমার প্রত্যক্ষ স্মৃতি নয়। সেটি হচ্ছে যখন আমাদের অরুণাচলে প্রথম যে আমাদের প্রতিষ্ঠান, সেটি হচ্ছে আলং বলে একটি জায়গাতে। তো সেই আলং কথাটির অর্থ হচ্ছে নুন, সল্ট, লবণ। তো ওরা কোনো কিছুই কিনতেন না, তাদের কোনো কিছু কেনবার প্রয়োজন ছিল না, সবটাই প্রকৃতিতে পেতেন, শুধু লবণটা প্রয়োজন ছিল। তো ওই লবণটা অ্যালংয়ে পাওয়া যেত বলে সেই জায়গাটার নাম হয়েছিল অ্যালং। তো সে যাই হোক, আমাদের প্রতিষ্ঠান শুরু হয়েছে, বেশ কয়েক বছর হয়ে গেছে, 4-5 বছর। তখন আমাদের ওখানে যে ছাত্রাবাসের অধ্যক্ষ, সুপারিনটেনডেন্ট যাকে বলি আমরা, চিফ ওয়ার্ডেন, তিনি ছিলেন একজন সাধু, আমাদের প্রাচীন প্রবীণ সাধু সমরেশ মহারাজ ওর নাম ছিল। সমরেশ মহারাজ মানে বাগীশানন্দজি নন, অন্য আরেকজন সমরেশ মহারাজ। তো সেই সমরেশ মহারাজকে ছেলেরা খুব পছন্দ করত। পছন্দ করার দুটো কারণ। একটা কারণ হচ্ছে সমরেশ মহারাজের ছেলেদের প্রতি অত্যন্ত প্রেম, ভালোবাসা এগুলো ছিল। আরেকটি কারণ হচ্ছে যে সমরেশ মহারাজ ছিলেন অশোক কুমারের অনুজ। এখন অশোক কুমার ফিল্ম স্টার, তার ভাই, তো খুব ওর জনপ্রিয়তা। তা একদিন রাত্রিবেলায় ওকে ঠিকঠাক করা হলো যে ছেলেরা মশারির উপযোগিতা জানে না, মশারির যে ব্যবহার সেটি জানে না। তো বোম্বে থেকে খুব ভালো মশারি, ফার্স্ট ক্লাস কোয়ালিটির মশারি নিয়ে আসা যাক এবং ছেলেদের দেওয়া হোক। তো যদিও ওখানে মশা টশা বেশি নেই, পাহাড়ে মশা থাকে না আপনারা জানেন। তো তারপরে মশারি নিয়ে আসা হলো সেরকমভাবে বোম্বে থেকে। এখন একটা দিন ঠিক হলো, ছেলেদের বলে দেওয়া হলো যে তোমরা এসে মশারি নিয়ে যাবে চিফ ওয়ার্ডেনের অফিস থেকে। ছেলের মশারি নিয়ে গেছে। তো ছেলেদের বিকেলবেলায় মশারি দেওয়া হয়েছে। রাত্রিবেলায় মহারাজ ঘুম থেকে উঠেছেন, তা উনি ওয়াশরুমে যাবেন, তখন ওর একটা অনুভূতি হলো, অনুভব করলেন যে কোনো ওই যে সিনিয়র ডরমিটারিগুলো আছে তাতে কোনো জায়গায় কোনো ছেলে নেই, কোনো মানুষই নেই। উনি গিয়ে সেই সমস্ত সিনিয়র ডরমিটারিতে দেখলেন সত্যি সত্যিই তো ডরমিটারি পুরো ফাঁকা। তখন উনি প্রমাদ করলেন কী হবে, রাত 1টা বাজে, এই সমস্ত ছেলেদের দায়িত্ব আমার উপরে, আমার তত্ত্বাবধানে আছে, অথচ এই ছেলেগুলো একটাও নেই রাত 1টার সময়, কী হবে? তো তখনকার দিনে অ্যালংয়ে খুব বাড়িঘর কম ছিল। অ্যালং টাউন এবং রামকৃষ্ণ মিশনকে ভাগ করছে একটি ছোট্ট নদী। নদীটির নাম হচ্ছে সিপু। সিপু নদীটি হচ্ছে সিয়াং নদী। সেই সিয়াং নদী যেটি হোয়াংহোর রিভিউলেট, সেই হোয়াংহোর রিভিউলেট সিয়াং, সিয়াংয়ের রিভিউলেট হচ্ছে সিপু। সেই সিপু নদী আমাদের রামকৃষ্ণ মিশন, আর ওপরে অ্যালং টাউন, মাঝামাঝি বিশেষ কোনো বাড়িঘর নেই। আর জ্যোৎস্না রাত। তো সমরেশ মহারাজ খুব উদাত্ত কণ্ঠে ডাকতে পারতেন। উনি ডাকছেন এক একটা ছেলের নাম বলে। তো তারপরে ছেলেদের কানে সেটা গেছে। তারপরে উনি যেতে যেতে দেখছেন ওই সিপুর ধারে ধারে সব কালো কালো মাথা। তখন তাই তো, এইরাই হয়তো আমাদের ছেলে হবে। গিয়ে দেখছেন সত্যিই তাই। তখন বলছে তোমরা কি করছো এখানে এত রাত্রে, কি ব্যাপার, আমাকে না বলে চলে এসছো? সমরেশ মহারাজকে ধমক দিল। তখন বললো, স্বামীজি, ইউ গেভ আস মস্কুইটো কার্টেন, ইউ গেভ আস দিস কার্টেন, উই থট ইউ ওয়ান্ট আস টু ক্যাচ ফিশ, বাট হোয়ার ইজ দ্য টাইম টু ক্যাচ ফিশ? তো সেই জন্য আমাদের ভোর 5টার থেকে রাত 10টা পর্যন্ত একবারে কন্টিনিউয়াস প্রোগ্রাম, মিনিট টু মিনিট প্রোগ্রাম। তো আমরা ভাবলাম তুমি এটা দিয়েছ
জালটা আমাদের, তো মাছ ধরার জন্য আমরা কখন মাছ ধরবো? তো আমরা বললাম ঠিক আছে, আমরা খাওয়া দাওয়া করে খানিকটা রেস্ট নেব, রেস্ট নিয়ে তারপরে মধ্যরাতে গিয়ে মাছ ধরবো, মাছ ধরে আবার চলে আসবো, স্বামীজি জানতে পারবেন না কিছু। তারপরে ওদের ডেকেছেন, উনি খুব ভর্ৎসনা করেছেন। তো বলছি তোমাদের এটা এর জন্য দিয়েছি? তখন বলছে আমরা তো ভেবেছি জাল মানেই মাছ ধরার ব্যাপার, তো মশারি যে ব্যবহার করার ব্যাপার, ব্যবহার করতে হয়, সেটা ওদের জানা ছিল না। অ্যান্ড দ্যাট ওয়াজ অরুণাচল অ্যাট দ্যাট টাইম। আরেকটি ঘটনা আমি বলছি, যেটি প্রত্যক্ষদর্শী। আমি একদিন অফিসে বসে আছি, স্কুলের সেমিস্টার এক্সামিনেশন। একটি ছেলে, সেই ছেলেটি অত্যন্ত ব্রিলিয়ান্ট, ক্লাসে ফার্স্ট হয়, সে পাশের গ্রামে ছেলে, তা হস্টেলে থাকে, কিন্তু জ্বর হয়েছে, ভয়ানক জ্বর হয়েছে। তো ছেলেটির গার্জিয়ান ওকে নিয়ে গেছে বাড়িতে। তো সেমিস্টার পরীক্ষা পরের দিন, জ্বর সারেনি। তা আমার অফিসে এসে বলছে কাহা পে বৈঠনা হয়, কোথায় বসবো? তাহলে ইহা পে বৈঠো। তো বারবার বলছে কাহা পে বৈঠনা হয়, আমিও বলছি ইহা পে বৈঠো। তো 2-3 বারের পরে যখন দেখছি ও আচ্ছা, ও কিছু ঠিক অন্য কিছু চায় উত্তর। তা আমি আমাদের যে একটি ওখানকার আদি হচ্ছে ট্রাইব, সে আদি ট্রাইবের পিওন একজন, তাকে বললাম যে দেখো तुम उनसे बात करो, बात करके मुझको बताओ क्या चाहते हैं। तो वो कथा बोलो स्वामी जी, वो कहता है कि उनका बेटा तो बीमार हो गया, बुखार हो गया, तो अभी उसका हॉस्टल का और स्कूल का सीट चला जाएगा, अगर उसका सीट खाली पड़ा रहेगा। পরীক্ষাতে ওর যে সিট পড়েছে সেই সিটটা তো খালি থাকবে, খালি থাকলে ওর হোস্টেলের আর স্কুলের সিটটা চলে যাবে। ও তো ক্লাসে ফার্স্ট হয়, বিনা পয়সায় পড়ে, তো সেই জন্য বাবা এসছে সিটটাতে বসতে, যাতে অন্য কেউ সিটটা দখল না করে নিতে পারে। এর প্রত্যক্ষদর্শী আমি। যাই হোক, তো এখন এই দুটি ঘটনা বলে আমি আমার শুরু করছি যে অরুণাচলের স্মৃতি, আমার অরুণাচলের স্মৃতি আমার কাছে অত্যন্ত প্রিয়, এবং আমাদের তখন যিনি সম্পাদক ছিলেন গৌতমানন্দজি মহারাজ, তার কাছে ততোধিক প্রিয়। তা 1979 সাল মার্চ মাস আমি আমার যে মনাস্টিক ট্রেনিং সেটা শেষ করেছি। তো আমাকে কর্তৃপক্ষ নির্দেশ করেছেন যে অরুণাচলে অ্যালংয়ে যেতে। অ্যালং আমি জানি না, অরুণাচল আমি জানি না, কিন্তু যেহেতু কর্তৃপক্ষ নির্দেশ করেছেন আমি অবশ্যই যাব। আমি তৈরি হচ্ছি। তা আমি আমার যে গুরুদেব, সেই গুরুদেবকে গিয়ে জিজ্ঞেস করব ভাবছি যে আচ্ছা, আমাকে এরকম অরুণাচলে অ্যালংয়ে পোস্টিং করেছে, আমি কি কর্তৃপক্ষের কাছে অনুরোধ করব অন্য কোথাও পোস্টিং করতে? এই উপজাতিদের মধ্যে আমি কি করে কাজ করব? আমি জায়গা জানি না, লোক জানি না, কিছু চিনি না। তো মহারাজ, আমার গুরুদেব ছিলেন বলতে পারি, আপনাদের অনেকেই হয়তো জানেন, স্বামী নির্বাণানন্দজি মহারাজ। তো এটা লেট মার্চ, বেঙ্গলে তো লেট মার্চে সামার হয়। তো উনি খালি গেঞ্জি গায়ে বসে আছেন বিছানার উপর, পেটেঘাটো মানুষ ছিলেন, পা দুটো দুলিয়ে দুলিয়ে বসে আছেন। তো আমাকে দেখলেই উনি বলতেন আচ্ছা কি খবর? তা আমি যখন প্রণাম করলাম, আমি বলবো মহারাজকে যে মহারাজ, আমাকে অ্যালংয়ে পোস্টিং করেছে, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমি যখন প্রণাম করলাম, প্রণাম করে উঠতেই মহারাজ বললেন, নো হিউম্যান বিইং হ্যাজ পোস্টেড ইউ, ঠাকুর হ্যাজ পোস্টেড ইউ। তা আমার আর প্রশ্ন করতে হলো না, মহারাজ উত্তর দিয়ে দিলেন। তো সে যাই হোক, তারপরে যথারীতি আমাদের হেডকোয়ার্টার্স অফিস থেকে আমাকে টিকিট কেটে দিল। তখনকার দিনে ছিল জনতা এক্সপ্রেস, সেই জনতা এক্সপ্রেসের 3rd ক্লাসে, ব্রহ্মচারী তো, জনতা এক্সপ্রেস 3rd ক্লাসে টিকিট হলো। তা সে যাই হোক, আমি যাব। আমার আজও মনে পড়লে চোখ থেকে জল বেরোয় যে আমি একজন সাধারণ ব্রহ্মচারী, অকিঞ্চন ব্রহ্মচারী, যাচ্ছি অরুণাচলে।
মহারাজ ছিলেন ব্রহ্মজ্ঞ পুরুষ। আমি তখন খাচ্ছি যে খেয়ে দিয়ে তারপরে আমি হাওড়া স্টেশনে আসব। তা গঙ্গা বলে একটি ছেলে মঠ অফিসে কাজ করত। সেই গঙ্গা গিয়ে আমাকে বলল, পঙ্গতে তখন খাচ্ছি, যে ভাইস প্রেসিডেন্ট মহারাজ আপনার জন্য অপেক্ষা করছেন, আপনি খেয়ে তাড়াতাড়ি করে ওর কাছে যান। গিয়ে দেখলো, মহারাজকে প্রণাম করলুম, দেখলো মহারাজ খাওয়া দাওয়া করেননি। মহারাজ বলছেন, তোমার জন্য অপেক্ষা করছি, তুমি এলে গেলে তারপরে আমি খাবো। তো তারপরে মহারাজ আমাকে অনেক শীতের জামা কাপড় দিলেন ইত্যাদি। তারপরে আমি বললাম, মহারাজ আপনার বয়স হয়ে গেছে, আর আমি অরুণাচলে যাচ্ছি, আমি তো যখন সখন আসতে পারবো না, তো হয়তো এটাই শেষ দেখা আপনার সঙ্গে। উনি বললেন, ইফ ঠাকুর উইলস উই উইল মিট অ্যাগেইন। যেদিন মহারাজের শরীর গেল সেদিন সকালবেলা আমি বেলুড় মঠে এসে হাজির হয়েছিলাম। সে যাই হোক, সে আলাদা কথা। তারপরে আমরা তো জনতা এক্সপ্রেসে যাচ্ছি, তো ওখান থেকে আবার আলিপুরদুয়ার বলে একটা জায়গা আছে, আলিপুরদুয়ার থেকে অরুণাচল এক্সপ্রেস ছাড়ে। তো ওটা আমরা ধরবো নিউ বঙ্গাইগাঁও স্টেশনে। আপনারা সবাই জানেন হয়তো আসামের নিউ বঙ্গাইগাঁও। কিন্তু যখন আমরা পৌঁছেছি দেখেছি যে অরুণাচল এক্সপ্রেস ছেড়ে দিয়েছে। তো তখন কি করা যায়? তখন 10 মিনিটের মধ্যে বেশ কয়েকজন লোক এলেন, তারা সবাই রেলের কর্মী। তারা বললেন, আপনারা কি রামকৃষ্ণ মিশনের? হ্যাঁ, আমি ছিলাম। আমার বন্ধু, যার শরীর এই ইনস্টিটিউট অফ কালচার গোলপার্কে যায় লোকেশ্বরানন্দজির শরীর যাওয়ার পরের দিন, স্বামী দিব্যরূপানন্দ, আমরা দুজনে ছিলাম। তো যাই হোক, তারপরে আমরা বললাম, হ্যাঁ আমরা বেলুড় মঠ থেকে আসছি। তো পাশে একটা আশ্রম ছিল ছোট, সেখানে আমরা গেলাম। তাদের আতিথেয়তায় আমরা মুগ্ধ হয়েছিলাম, আজও আমার মনে পড়ে তাদের কথা। তারপরের দিন ওরা সব দল বেঁধে এসে আমাদের অরুণাচল এক্সপ্রেসে তুলে দিল। 12 ঘন্টা পরে শিলাপাথার বলে একটা জায়গা আছে, লাস্ট স্টেশন অফ আসাম, অরুণাচলের ফুট হিলসে। সেই শিলাপাথায় পৌঁছানোর কথা, পৌঁছলো 24 ঘন্টা পরে। তো তারপরে আমরা ওখানে পৌঁছানোর পরে দেখলাম একজন সন্ন্যাসী, খুব সৌম্য দর্শন, এগিয়ে আসছেন। আমরা আশ্চর্য হয়ে গেলাম যে এই জায়গাতে আবার আমাদের কাছে কোন সন্ন্যাসী এগিয়ে আসছেন। তো সামনে আসতে দেখেই আমরা গৌতমানন্দজিকে দেখিনি, কিন্তু গৌতমানন্দজি হবেন উনি আলংয়ের সম্পাদক। তো ওকে দেখে আমরা প্রণাম করলাম। তো উনি বললেন যে আমি তোমাদের নিতে এসেছি। তা আমি তোমাদের নিতে এসেছি মানে একটা ট্রাক কাম বাস আছে আশ্রমের, খড় নিতে এসছে, সেই খড় পেছনে যাবে আর আমরা সামনে বসে যাব। মহারাজও তাই, গৌতমানন্দ মহারাজও তাই। তারপরে গাড়ি যাচ্ছে, তখন একটা জায়গায় গাড়ি থামলো। তখন গৌতমানন্দজি বললেন যে দেখো, তোমরা যদি চা খেতে চাও এখানে চা খাও। এটা হচ্ছে মিড পয়েন্ট, লিকাবালি, শিলাপাথার আর আলংয়ের মাঝখানে। তা এছাড়া তুমি আর চায়ের দোকান পাবে না, কিন্তু এখানে চা খানা গেলে আমাদের একবারে আশ্রমে গিয়ে চা খেতে হবে। 6 ঘন্টা পুরো লাগে। তো গেলাম, আমরা পৌঁছলাম সেখানে। তো পৌঁছানোর পরে সেদিন রাত্রিবেলা আমাদের কারা কারা রিসিভ করলেন, আপনারা সবাই অনেকেই ওদের চেনেন। গিরিশানন্দজি আমাদের অন্যতম ভাইস প্রেসিডেন্ট, উনি ছিলেন ওখানে অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, গৌতমানন্দজির অ্যাসিস্ট্যান্ট। গিরিশানন্দজি এবং ধর্মেশ্বরানন্দজি বলে একজন প্রবীণ সন্ন্যাসী আছে নরেন্দ্রপুরে, উনি, ওরা আমাদের সবাকে, আমাদের দুজনকে রিসিভ করলেন। তো সে যাই হোক, সেদিন তো হলো, রাত্রিবেলা কেটে গেল। পরের দিন গৌতমানজি বললেন যে তোমাদের সব দেখিয়ে দেব আমি। তা আমাকে স্কুলের দায়িত্ব দিলেন, আর আমার বন্ধু দিব্যরূপানন্দ ওকে হস্টেলের দায়িত্ব দিলেন।
তো তারপর থেকে আমাদের যেটা আমরা জানি, দেখেছি, শুনেছি, সেটি হচ্ছে যে রামকৃষ্ণ মিশন কি করে অ্যালংয়ে গেল। 1962-63 পণ্ডিত নেহেরু অরুণাচলে জিরো বলে একটি জায়গা আছে, সেই জিরোতে গেলেন। কারণ অরুণাচল একটা বিতর্কিত জায়গা। তার সঙ্গে ছিলেন ইন্দিরা গান্ধী এবং হামদি বে। তো পণ্ডিত নেহেরু কোথাও গেছেন কোনো অনুষ্ঠানে, ফিরে এসছেন, ফিরে এসে উনি ওখানে সুইটে চলে গেছেন। শরীরটা খুব ভালো ছিল না। তো সুইটে যাওয়ার পরে ওই এক ভদ্রলোক এসছেন। এক ভদ্রলোক এসে, ভদ্রলোক মানে ট্রাইবাল লিডার, কি নিয়ে এসছেন? একটা মিথুন নিয়ে এসছেন। মিথুন আপনারা অনেকে জানেন, ইন্ডিজিনিয়াস এনিম্যাল এই অরুণাচলের, বাফেলো এবং কাউ এর ক্রস, খুব জাইগান্টিক এনিম্যাল। তো সেই মিথুন নিয়ে ওরা যে কোনো ভিআইপিকে কিন্তু প্রেজেন্ট করে, তো মিথুন প্রেজেন্ট করে। এবং সেখানে এখনও পর্যন্ত যে রিচনেস, তার স্ট্যান্ডার্ড হচ্ছে মিথুন। আপনার কত কোটি টাকা ব্যাংকে আছে তা দিয়ে আপনাকে ধনী বলে গণ্য করা হবে না। আপনার বাড়িতে কটা মিথুন আছে, যার সবচাইতে বেশি মিথুন, হি ইজ দি রিচেস্ট ম্যান ইন অরুণাচল। তো মিথুন নিয়ে এসছেন। হামদিবে বললেন, এটা কি ব্যাপার? তখন উনি বললেন যে আমি এটা প্রাইম মিনিস্টারকে দিতে এসেছি, আমার নাম অমুক, আমি এখানকার পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট। পলিটিক্যাল অ্যাসিস্ট্যান্ট মানেটা হচ্ছে যে উনি হচ্ছেন এ লিঙ্ক বিটুইন দি লোকাল পিপল অ্যান্ড দি অ্যাডমিনিস্ট্রেশন, সিভিল অ্যাডমিনিস্ট্রেশন। হি ইজ ইকুইভ্যালেন্ট টু এডিসি। উনি যে ভার্ডিক্ট দেবেন, সেই ভার্ডিক্টটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কোর্টে চ্যালেঞ্জ করা যাবে, নট বিলো দ্যাট। তো উনি বলেছেন, আমি জিরোর লোকের পক্ষে থেকে এটা নিয়ে এসেছি প্রধানমন্ত্রীকে উপহার দেওয়ার জন্য। তো প্রধানমন্ত্রী এলেন। প্রথম দিকে হামদিবে আপত্তি করছিলেন যে প্রধানমন্ত্রী এখন বিশ্রাম করছেন, কিন্তু প্রধানমন্ত্রী কথাবার্তা শুনে এলেন। এসে বলেন, না না, ও কি বলছে বলো। তখন বলছে যে এটা আমি আপনাকে দিতে চাই। তো পণ্ডিত নেহেরু ওটা গ্রহণ করলেন। তো তারপরে পণ্ডিত নেহেরু আবার সুইটে চলে গেলেন। তখন পণ্ডিত নেহেরু যখন এটা গ্রহণ করে সুইটে চলে গেলেন, জয়পুর বিনি ওই ভদ্রলোকের নাম, উনি কিন্তু চলে গেলেন না, উনি সেখানে থাকলেন। তা হামদি বলছে যে দেখো, প্রধানমন্ত্রী তো চলে গেছেন, তোমার গিফট রিসিভ করেছেন, এখন দাঁড়িয়ে আছো কেন, তুমি যাও। বলে, নেই, আমাকে যে উনি গিফট দিয়েছেন, আমাদের প্রথা অনুসারে আমি ওনাকে গিফট দিয়েছি ওকে, উনিও কিন্তু আমাকে একটা গিফট দেবেন। দিস ইজ আওয়ার কাস্টম, হি মাস্ট রেসিপ্রোকেট। তো এই কথা হচ্ছে, হামদিবে ওকে একটু রেগে গিয়ে একটু কথাবার্তা বলছেন চলে যাওয়ার জন্য। তো পণ্ডিত নেহেরু শুনলেন, শুনে সুইট থেকে বেরিয়ে এলেন ইন্দিরাজির সাথে। তখন পণ্ডিত নেহেরু বলল, ঠিক আছে, ওকে বলতে দাও, কি চাও তুমি? বলে, আমি যা চাই আপনি কি দেবেন? বলে, হ্যাঁ। বলল যে, আপকা বেটি কো मैं शादी करने चाहता हूँ, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। এতে কিন্তু ইন্দিরা গান্ধী রেগে গেলেন না। ইন্দিরা গান্ধী দিল্লি ফিরে গেলেন, নেহেরুর শরীর চলে গেল। ইন্দিরা গান্ধী লাল বাহাদুর শাস্ত্রী ক্যাবিনেটে ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং মিনিস্টার হলেন। তিনি তখন বেলুড় মঠে ছুটে এলেন, ভরত মহারাজের কাছে বললেন যে, মহারাজ, এই লোকগুলোকে বাঁচাতে হবে, দিস পিপল মাস্ট বি সেভড, অ্যান্ড হোয়াট দে ওয়ান্ট ইজ এডুকেশন অ্যান্ড হেলথ, and the name that comes to my mind first is of Ramakrishna Mission. কিন্তু তখন আমাদের সাধু কম ছিল, সম্ভব হয়নি। তো তারপরে যথারীতি রঙ্গনাথনজিকেও ধরেন। তারপরে আমাদের রেঙ্গুন সেন্টার বন্ধ করে যখন সাধু সন্ন্যাসীরা চলে এলেন রেঙ্গুন থেকে, তখন আবার উনি গিয়ে বেলুড় মঠকে ধরেন। তো তখন বেলুড় মঠ থেকে আমাদের ছিলেন ভব্যানন্দজি,
শিলংয়ে আমাদের যে আশ্রম আছে তার অধ্যক্ষ। ভব্যানন্দজি পরে দীর্ঘকাল লন্ডনের অধ্যক্ষ ছিলেন, লন্ডন সেন্টারের মিনিস্টার ইনচার্জ ছিলেন। তো ভব্যানন্দজিকে হেডকোয়ার্টার্স থেকে বলা হলো যে আচ্ছা তুমি দেখো তো নেফাতে, তখন তো অরুণাচল নয়, নেফা, নর্থ ইস্ট ফ্রন্টিয়ার এজেন্সি, তো দেখো তো নেফাতে আমাদের কিছু করা যায় কিনা। তো তখন শামশের সিংয়ের সঙ্গে পরিচয় ছিল। শামশের সিং ছিলেন কমান্ডার, ডিভিশনাল কমান্ডার, মেজর জেনারেল শামশের সিং, এবং সেখানে ভব্যানন্দজি গীতার ক্লাস নিতেন এবং শামশের সিংও গীতার ক্লাস অ্যাটেন্ড করতেন। তো একদিন শামশের সিংকে উনি বলেন যে আচ্ছা জেনারেল, when you go to নেফা, ক্যান ইউ টেক মি উইথ ইউ? তো তখন বললো যে হ্যাঁ স্বামীজি, আমি নিতে পারি তোমাকে, কিন্তু আমি 1 ঘন্টা আগে খবর দেবো। ইউ মাস্ট গেট রেডি উইদিন 1 hour টু অ্যাকম্পানি মি। তো এরকম একটা দিনে খবর দেওয়া হলো, ভব্যানন্দজি ওখানে হেলিপ্যাডে চলে গেলেন, সেখানে ওরা হেলিকপ্টারে বসে গেলেন। তো এই হেলিকপ্টারটা রিফুয়েলিংয়ের জন্য একটা জায়গায় নামলো, সেই জায়গাটির নাম হচ্ছে অ্যালং। তো ওখানে ক্যাপ্টেন ছিল আর্মির, ওকে বললেন যে স্বামীজি যেখানে যেতে চায় সেখানে তোমরা নিয়ে যেও। তো সেখানে নিয়ে যাওয়া মানে স্বামীজি কি চান সেটা জানতে হবে। তো ক্যাপ্টেন জিজ্ঞেস করলেন যে স্বামীজি আপনি কি চান? তখন বলল যে আমি চাই একটা বাড়িতে যেতে যেখানে দ্যাট ইজ অ্যাবসলিউট ইলিটারেসি, কেউ স্বাক্ষর করতে জানে না, পুরো নিরক্ষর সবাই, অ্যাবসলিউট ইলিটারেসি। তো তখন সেই দিনে ওই ধরনের বাড়ি খোঁজা খুব কঠিন ছিল না, এয়ারস্ট্রিপের পাশেই পেয়ে গেল। তখন সেখানে নিয়ে গেল ক্যাপ্টেন, বাড়ির মালিক, ওরা খুব হসপিটেবল, খুব উষ্ণ অভ্যর্থনা জানালেন। ওদের বাড়িগুলো দেখতে ছোট, কিন্তু ভেতরে ঢুকলে বোঝা যায় বেশ বড় এবং এরি। তো ওদের যে বৈঠকখানা, সে বৈঠকখানাতে বসালেন। ভব্যানন্দজি আছেন, সেই ক্যাপ্টেন আছেন। তো ভব্যানন্দজি বলছেন যে আপনার বাড়িতে কেউ লেখাপড়া যায় না? বলুন না, আমাদের কেউ লেখাপড়া যায় না, আমরা সিগনেচারও করতে পারি না। এরকম কথাবার্তা বলতে বলতে তারপর বললেন স্বামীজি তুমি কি লাল চা খাবে? ওখানে যদি আসে কেউ, তাহলে ওই লাল চা, মানে যেটা আমরা এখন বলি না যে ওই লিকার টি, তা ওই লাল চা দেওয়া হতো। বলো হ্যাঁ। তো তারপরে উনি বাড়ির ভেতরে গেছেন। ওদের প্রত্যেক বাড়িতে একটা উনুন 24 hours চলছে, এবং তার উপরে মাংস টাংস, মাছ টাছ সব আছে। ওখানেতে গিয়ে ওরা সঙ্গে সঙ্গে লাল চা করে, যে কোনো সময় লাল চা করে যে কেউ খায়। তো লাল চা যখন আনতে গেছে, তখন মহারাজ দেখছেন যে ওখানে একটা ক্যালেন্ডার। তো সেই ক্যালেন্ডারটা ওখানে রয়েছে। লোকটি, ওর বাড়িতে কেউ স্বাক্ষর নয়, নিরক্ষর সবাই, আর কি করে এই ক্যালেন্ডারটা এখানে রয়েছে, কেন রয়েছে? তো ও যখন চা দিতে এসছে তখন বললো যে তোমাকে একটা কথা জিজ্ঞেস করবো। বলে হ্যাঁ বলুন। বলে তুমি বললে তোমার বাড়িতে কেউ পড়তে যায় না, তাহলে এই ক্যালেন্ডারটা কেন আছে? তখন বলে বাবু ব্যাপারটা কি জানো, আমি একটা দোকান চালাই, কিরানার দোকান। তা আমার যে হোলসেলার, সে হচ্ছে ডিব্রুগড়ে থাকে, ব্রহ্মপুত্রের উপরে। তা ও একটাই এই ক্যালেন্ডারটা আমাকে দিয়েছে। তা আমি না ক্যালেন্ডারটা রেখে দিয়েছি কারণ ক্যালেন্ডারটা আমার খুব ভালো লাগে। বলে কেন বলো তো? তুমি তো পড়তে পারো না? বলে না, পড়ার জন্য রাখিনি, এই যে ফটোটা আছে এটা আমার খুব ভালো লাগে। বলে কেন? বলে দেখো, আমার মনে হয় না যে ও কোনো ট্রাইবালদের ভগবান। ট্রাইবালরা যেমন খুব কম জামা কাপড় পরে, এও খুব কম জামা কাপড় পরেছে। ফটোটা ছিল শ্রীরামকৃষ্ণের। তখন ভব্যানন্দজি ভাবলেন যে আমরা আসার আগেই শ্রীরামকৃষ্ণ অরুণাচলে এসছেন, অ্যালংয়ে এসছেন। সো লেট আস স্টার্ট আওয়ার ক্যাম্পেইন ফ্রম অ্যালং। এবং তারপরে যখন হেডকোয়ার্টার্সে জানানো হলো, হেডকোয়ার্টার্স শেয়ার্ড হিজ ফিলিংস। তখন লোকেশ্বরানন্দজি এবং চিদাত্মানন্দজি আমাদের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ছিলেন, এই দুজনকে পাঠানো হলো দেখবার জন্য, এবং তারাও এন্ডোর্স করলেন যে হ্যাঁ অ্যালং থেকেই শুরু হোক। তো তারপরে রীতিমতো এর মধ্যে একটা ঘটনা ঘটে গেল
ঘটনাটা হচ্ছে ওখানে আলংয়ে একজন খুব বড় নেতা ছিলেন, এই কয়েকদিন আগে মারা গেছেন 100 বছর বয়সে, বোকেন এটে। বোকেন এটে অত্যন্ত বড় মাপের নেতা। গৌতমানন্দজি বলতেন ওয়াশিংটন লাইক লিডার। তো বোকেন অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টাল আমাদের নিয়ে যাওয়ার জন্য। কি হলো, ভারত দর্শন ট্যুর 63 সালে বোকেনের নেতৃত্বে ট্রাইবালরা গেছে ভারত দর্শন ট্যুরে। তো সেখানে প্রধানমন্ত্রী নৈশভোজ দিয়েছেন, রাষ্ট্রপতি নৈশভোজ দিয়েছেন। তো যখন রাষ্ট্রপতির ওখানে ব্যাঙ্কোয়েট হচ্ছে, তখন রাষ্ট্রপতি ইংরেজিতে কথা বলছেন। আর রাষ্ট্রপতি ইংরেজিতে কথা বলছেন, আর ওখানে যারা রয়েছে তারা সবাই ভাঙা ভাঙা হিন্দিতে বলছে, ইন্টারপ্রেটার আবার ইংরেজিতে ট্রান্সলেশন করে বলছে, রাষ্ট্রপতির কথা হিন্দিতে ট্রান্সলেশন করে। তো যখন ব্যাঙ্কোয়েট শেষ হয়ে গেছে, রাষ্ট্রপতি ইজ অন দি মুভ, তখন বোকেন গিয়ে সামনে দাঁড়িয়ে পড়লেন, নাই আপসে এক বাত হয়। তো এডিসি প্রমাদ গুনলেন, এর রাষ্ট্রপতি দাঁড়িয়ে অন দি মুভ, তাকে স্টপ করেছে, বন্ধ করে দিয়েছে। হ্যাঁ চলিয়ে। রাষ্ট্রপতি বললেন না, ডক্টর রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি ছিলেন, ওকে বলতে দাও কি বলতে চায়। তখন বললো, देखो आप हिंदुस्तान का 1 नंबर आदमी है, तो ये बहुत शर्म का बात है जो मैं आपसे सीधे बात नहीं कर पाया क्योंकि अंग्रेजी मैं नहीं जानता हूँ। आप ऐसा कुछ करो जिससे हमारे जो लड़का बच्चा है ये लोग आप लोगों को माफिक आदमी से सीधे साधा बात कर सकता है। तो তখন রাষ্ট্রপতিকে কেউ বুঝিয়ে দিল যে ওরা ইংলিশ মিডিয়াম স্কুল চায়। তখন রাষ্ট্রপতি নেফা ছিল আসাম গভর্নরের অধীনে। আসাম গভর্নরের যিনি অ্যাডভাইজার, অ্যাডগাটু গভর্নর আসাম, তখন আসামের ওই যে যত দেখেন নাগাল্যান্ড, মণিপুর টনিপুর সব আসামের আন্ডারে ছিল। তো তখন রাষ্ট্রপতি ইয়েকে বললেন, গভর্নর আসামকে বললেন যে তুমি দেখো ওদের কোনো একটা ইংলিশ মিডিয়াম স্কুল দেওয়া যায় কিনা। তো তখন বোকেন বলল, हाँ अंग्रेजी मीडियम अंग्रेजी स्कूल तो चाहिए लेकिन हिंदुस्तान का माल चलाएगा, कोई फॉरेन माल नहीं चलाएगा। মানে হিন্দুস্তানের কোনো মিশনারি চালাবে যারা ন্যাশনালিস্ট, কোনো ফরেনের মিশনারি চালাবে না। তো তখন এটা ঠিক হলো যে রামকৃষ্ণ মিশনকেই টাকা হোক। তো এই করে রামকৃষ্ণ মিশন সেখানে গিয়েছে। যাওয়ার পরে সব ব্যবস্থা হচ্ছে। যে স্বামীজি ওখানে দায়িত্ব নেবেন তিনি একদিন গিয়েছেন, সে বিরাট উৎসব অ্যালং টাউনে, এখানে ইংরেজি স্কুল হবে, তা হিন্দুস্তান কা মিশনারি আ রাহা है। তো প্রচুর অনেক গ্রাম থেকে অনেক পুরুষ মহিলা এসছে। এখন তখনকার দিনে ওখানে মহিলারা 7 হেডেড হতো, মুন্ডিত মস্তক, এবং যেরকম আমরা যেরকম ধুতি পরি না সেরকম ওরা বলে গালে গালে, তো গালে ওরকম পরে ওরকম করে। তা যখন স্টেজে মহারাজ গিয়ে উঠলেন তখন সবাই হল ছেড়ে চলে যাচ্ছে। তো যখন সবাই হল ছেড়ে চলে যাচ্ছে, সবাই প্রবাদ গুনছে যে এই মহারাজের জন্যই তো সব কিছু ব্যবস্থা, এরা হল ছেড়ে কেন চলে যাচ্ছে। সেখানে ডিএম এরা সব ব্যবস্থা বারবার করে মাইকে অ্যানাউন্স করছে, কেউ কারো কথা শুনছে না। তখন ওরা গিয়ে ট্রাইবাল লিডার যারা, ওরা গিয়ে কাউকে জিজ্ঞেস করল, তোমরা চলে যাচ্ছ কেন, কি কারণটা কি? বলে এ তো লড়কি হয়, এ লড়কি কি अंग्रेजी শেখায়েঙ্গে, মাথা নেড়া আর আমাদের মতো ইয়ে পড়েছে, এ তো লড়কি, লড়কি আবার ইংরেজি মিডিয়াম স্কুল চালাবে নাকি, সব ভাবতা। তো চল বোকেনেটে তখন মাইক হাতে নিয়ে বললেন, দেখো দেখো শুনো। তো বোকেনকে সবাই খুব মানত। তো বললো এ লড়কি ভি নেই হয়, লড়কা ভি নেই হয়, এ দোনি পোলো হয়। যে এ লড়কা ভি নেই, লড়কিও নয়, লড়কাও নয়, এ হচ্ছে দোনি পোলো। দোনি পোলো হচ্ছে ওদের সান অ্যান্ড মুন গড। দোনি হচ্ছে সান আর পোলো হচ্ছে মুন, এটা হচ্ছে ওদের গড। আমাদের হিন্দুতেও আছে
উপনিষদে আছে সান অ্যান্ড মুন। তো যাই হোক, সবাই এসে আবার বসলো, তারপরে স্কুল শুরু হলো। সে ঘরের ঘরে স্কুল। স্কুলটা কোথায়? যেখানে আশ্রম হলো, 76 একর জমির উপরে আশ্রমটা, তার যে পেরিফেরি 3.6 কিলোমিটার্স বাউন্ডারি। তো সেই আশ্রমের যেটা বটম, সেটা হচ্ছে ওই আগে যে আশ্রম হয়েছিল, সেখানে আশ্রম হলো, খ্রিশ্চান মিশনারিরা অনেক রকম নানা রকম সমস্যার সৃষ্টি করতে কসুর করেনি। তো সে যাই হোক, তো তারপরে একদিন দেখা গেল সেই আশ্রমে আগুন লেগে গেছে। তো আগুন লাগবার পরে এখন যেখানে আলং আশ্রম আছে, স্কুল, হস্টেল ইত্যাদি, সেখানে বিল্ডিং শুরু হয় এবং বিল্ডিংয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং স্কুলের উদ্ঘাটন করেছিলেন ওয়াইবি চৌহান, তখন ভারতবর্ষের অর্থমন্ত্রী ছিলেন। তো সেই স্কুল চলতে শুরু করেছে, অত্যন্ত সুন্দর। ছেলেদের ডিসিপ্লিন, ছেলেদের ইংরেজি বলা, ছেলেদের ইংরেজি লেখা, ছেলেদের কালচারাল প্রোগ্রাম অত্যন্ত সুন্দর। তো এইভাবে এগিয়ে চলেছে, লোকের কাছে খুব পপুলারিটি হয়েছে। তো তারপরে আমরা দেখতে পাই যে এই সমস্ত স্কুলগুলো হয়েছে। আমি যখন গিয়েছি তখন সেখানে আমাদের বীরেশ্বরানন্দজি মহারাজ গিয়েছিলেন, ওখানকার যে প্রার্থনা কক্ষ সেটি উদ্ঘাটন করবার জন্য, এবং প্রচুর লোক সেখানে এসেছিল। আমার মনে আছে এখনও যে ওরা একটা প্রিস্টকে নিয়ে এসেছিল। সে প্রিস্টকে বীরেশ্বরানন্দজি যখন প্রার্থনা হল ইনগুরেট করলেন, তারপরে সে প্রিস্টকে ওরা জিজ্ঞেস করলো যে এখানে কি ভগবান আছেন? বলল হ্যাঁ, এখানে আছেন ভগবান। তো সে যাই হোক, এইভাবে চলতে শুরু করলো। তো আমি আমার যেটা টেনিওর 79 to 97, আমি গৌতমানন্দজি মহারাজের সহযোগিতায় কাজ শুরু করলাম। তো আমি দেখলাম যে ছেলেগুলোর চুল খুব বড়। তো চুল বড় দেখে আমি বলে দিলাম টিচার্সদের, ক্লাস টিচার্সদের, যে আপনারা বলে দেবেন কালকে যেন সবাই চুল কেটে আসে। সবাই কেটে এলো, 2টি ছেলে কেটে আসেনি। তো 2টি ছেলে জানতো না যে আমি স্কুলেই নাপিতকে রেডি রেখেছিলাম। তা আমি নাপিতকে বললাম এদের খুব ছোট করে চুল কেটে দাও, এখন যেরকম চুল কাটে না, যেটা ফ্যাশন, ওইরকম কেটে দিল। তখন ওটা ভীষণভাবে রেগে যেত। তা ওরকম ছাড় দিয়ে দিল। তখন একটি হচ্ছে ওখানকার এডিসির ছেলে, ওখানকার এডিসি যিনি ছিলেন তখন, উনি ছিলেন আনন্দরাম ফুকন, বিখ্যাত ফ্রিডম ফাইটার আসামের, তার নাতি। তো এডিসির ছেলে, আরেকটি হচ্ছে ওই জয়পুর বুনির ছেলে। তো এডিসির ছেলেটি বাড়ি থেকে বললো ওই স্কুলে আমি কখনো যাব না, কোনো দিন যাব না। আর ওই যে জয়পুর বুনির ছেলে, ওই ছেলেটি এসে বললো এ 3rd গ্রেড স্কুল হয়, ইসমে নেই পড়ুঙ্গা, টিসি দিতেছি। টিসি নিয়ে চলে গেল। ঠিক আছে। আর ওই যে এডিসির ছিল, আমি ভাবলাম এডিসির কি প্রতিক্রিয়া হবে। পরের দিন দেখলাম এক ভদ্রলোক আর এক ভদ্রমহিলা এসছেন আমাদের গৌতমানন্দজি মহারাজের অফিসে। তো গৌতমানন্দজি আর আমি পাশাপাশি রুমেই বসতাম। তো যখন এলেন তখন ওরা এসে গৌতমানন্দজির সঙ্গে কথা বললেন। তো কেউ আমায় বললো ইনি এডিসি সাহেব। আমি বললাম যে আচ্ছা, কালকে এই ব্যাপারটা হয়েছে, আজকে এডিসি আর এডিসির স্ত্রী এসছেন, নিশ্চয়ই ওদের কোনো অভিযোগ আছে আমার এগেনস্টে। তো তারপরে গৌতমানন্দজি মহারাজ আমাকে যখন ডাকলেন, তখন আমি আরও শিওর হয়ে গেলাম যে নিশ্চয়ই কোনো অভিযোগ। তো যেতেই ওরা আমাকে প্রণাম করে বললেন, মহারাজ আমরা আপনাকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাতে এসেছি। হোয়াট উই কুড ডু ইউ হ্যাভ ডান। আমি ছেলেকে বহুবার বলেছি, শোনে না কথা, কিন্তু আপনার এক কথা এটা হয়ে গেছে, সেটা ধন্যবাদ জানাতে এসেছি। এখন যাই হোক, আমি হাঁপ ছেড়ে বাঁচলাম। সেই ফুকনেরই ভাইপো ছিল ভৃগু ফুকন, যিনি এক সময়ে আসামে কাঁপিয়ে দিত, আসাম আন্দোলনের নেতা, এবং পরবর্তী সময়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসামের ছিলেন। তো সেইভাবে আমার শুরুয়াত। তারপরে আমরা এগিয়ে গেলাম আস্তে আস্তে।
তখন আলঙে, এখনও আলঙে ট্রাইবাল নন ট্রাইবাল উভয়ই পড়ে, ট্রাইবালও বেশি, এবং তাতে ছেলে এবং মেয়ে কোএডুকেশনাল। কারণ ওদের যদি বলা হয় যে আমরা শুধু ছেলেদের জন্য করব অথবা শুধু মেয়েদের জন্য করব, দে উইল নট বি এবল টু আন্ডারস্ট্যান্ড। ওদের হচ্ছে পারমিসিভ সোসাইটি এবং ওদের পলিগেমি আছে সোসাইটিতে, ওদের নিজস্ব একটা ইনগ্রেইনড কেমিস্ট্রি আছে, তো সেই কেমিস্ট্রির সঙ্গে বনবে না। তো সেই জন্য আমরা কোএডুকেশনাল স্কুল খুলেছিলাম, এখনও কোএডুকেশনাল স্কুল চলছে। তো সেখানে ধীরে ধীরে আমরা বিভিন্ন রকম নিয়মকানুন সেগুলো আমরা চালু করলাম, খুব সাকসেসফুলি চালু করা গেল। এবং আশ্চর্যের ব্যাপার যে 1981 সালে একটি ছেলে সর্বভারতে 7ম স্থান, সিবিএসসির স্কুল। অরুণাচলে যত স্কুল আছে সব স্কুলই সিবিএসসির স্কুল, এবং সেই স্কুলের একটি ছাত্র সমস্ত ভারতবর্ষে 7ম স্থান অধিকার করা সিবিএসসির মেরিট লিস্টে ইজ নো মিন অ্যান অ্যাটেনমেন্ট। তা তখনকার আমার মনে আছে সিবিএসসির চেয়ারম্যান ফাদার কুন্নুনকল চিঠি দিয়ে জানিয়েছিলেন যে উনি বলেছিলেন যে a state which is still struggling to keep pace with the rest of the country, a boy from that place obtaining 7th position in the all India level is no mean achievement. তো তার আগের বছর একটি মেয়ে, সে মেয়েটি এখানে আইএএস অফিসার নবান্নতে, সেই মেয়েটি সুপর্ণা দাস, তা ও স্টেটে ফার্স্ট হলো। ওখানকার স্টেটে সিবিএসসিতে ফার্স্ট হওয়া আর এদিকের স্টেটে সিবিএসসিতে ফার্স্ট হওয়ার মধ্যে পার্থক্য আছে। এখানে দেয়ার আর ফিউ স্কুলস অফ সিবিএসসি, ওখানে সব স্কুলই সিবিএসসির, ওদের কোনো স্টেট বোর্ড নেই। সেই মেয়েটি তারপর ডাব্লিউবিসিএসে খুব ভালো গ্রেড করে এবং আইএএস হয়েছে, সি ইজ ইন নবান্ন। আমি নামটা বলব, হ্যাঁ, ও মাইকটা শুন, আমি যতটুকুন বললাম ততটুকুন শুনেছেন কি? আচ্ছা, তো সেই মেয়েটি ফার্স্ট হলো অরুণাচলে। এইভাবে আস্তে আস্তে আমাদের জন্য একটা লরেল গ্যালোর তার গেট খুলে গেল। লরেল গ্যালোর মানে এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অ্যাচিভমেন্ট। তাই একদিন ছেলেরা আমার কাছে এসে বলল যে মহারাজ, আমরা সুব্রত কাপ খেলবো। সুব্রত কাপ, আমি কী রে, এখানে কোনো কোচ নেই, কিচ্ছু নেই, সুব্রত কাপ একটা অল ইন্ডিয়া ব্যাপার, কত স্কুল আছে সারা ভারতবর্ষে, কী করে কী বল না খেলবো। তাই বললাম যাও। তো আমরা পাঠালাম, ওরা ডিস্ট্রিক্ট চ্যাম্পিয়ন হলো, স্টেট চ্যাম্পিয়ন হয়ে গেল। স্টেট চ্যাম্পিয়ন হওয়ার পরে ওদের দিল্লিতে যে সুব্রত কাপের যে ন্যাশনাল টুর্নামেন্ট, তাতে তা আমি ভাবতাম যে যাই হোক পাঠানো হবে, একটা দুটো খেলে হয়তো আউট হয়ে যাবে, চলে আসবে। তা আমরা একজন খুব ভালো কোচকে অ্যাপয়েন্ট করলাম, সুশীল সিনহা, আপনার নাম জেনে থাকবেন, প্রশান্ত সিনহার ভাই, এবং তারপরে মেওয়ালালকে আমরা অ্যাপয়েন্ট করেছিলাম। তো ছেলেরা, আমি অ্যালংয়ে বসে আছি, তারপরে হঠাৎ একদিন দেখি নিউজে যে রামকৃষ্ণ মিশন স্কুল ফ্রম অরুণাচল প্রদেশ will play in the final. My God. I thought that they will come back after 1 or 2 fixtures. তো ওরা হয়ে গেল, রানার্স আপ হয়ে গেল। তারপরের বছর ওরা ফাইনালে গেল, রানার্স আপ হয়ে গেল, 5বার সেমিফাইনালিস্ট হলো। ওরা অল ইন্ডিয়া যে সায়েন্স সেমিনার, অল ইন্ডিয়া সায়েন্স এক্সিবিশন, অল ইন্ডিয়া সায়েন্স কম্পিটিশন, ট্যালেন্ট সার্চ এক্সামিনেশন, এতে সমস্ত অল ইন্ডিয়াতে র্যাঙ্ক পেতে শুরু করলো। তো
তখন 1986-এ ভারত সরকার খুশি হয়ে এই অ্যালং স্কুলকে দেন অ্যাওয়ার্ড, ন্যাশনাল অ্যাওয়ার্ড ফর বেস্ট ওয়ার্ক ইন চাইল্ড ওয়েলফেয়ার। এবং সেই বছরই রাজীব গান্ধী অ্যালং স্কুল ভিজিট করতে গেলেন। রাজীবের সঙ্গে ওর স্ত্রী সোনিয়া ছিলেন এবং রাজীব গান্ধী স্কুল দেখে খুব খুশি হয়েছিলেন। বলেছিলেন, স্বামীজি, আমি দুনের ছাত্র, কিন্তু এই স্কুলের যে ইনফ্রাস্ট্রাকচার, দ্যাট ইজ নো লেস দেন দুন। কিন্তু আমার একটা প্রশ্ন আছে, আপনাদের স্কুল খুব ভালো রেজাল্ট করে, সব দিক থেকে ভালো, ঠিক আছে, কিন্তু দ্যার আর মেনি আদার স্কুলস লাইক দিস ইন দ্য কান্ট্রি। তোমাদের স্কুলের, আপনাদের স্কুলের কি বিশেষ বৈশিষ্ট্য? তো তখন আমি বলেছিলাম যে অল আওয়ার স্টুডেন্টস রাইট গুড হ্যান্ডস, অত্যন্ত সুন্দর মুক্তোর মতো হাতের লেখা সব্বার। ওদের প্রিপারেটরি থেকে ক্লাস 3 পর্যন্ত হাতের লেখা শেখানো, হাতের লেখার ক্লাস থাকে। তখন রাজীব গান্ধী দেখে কয়েকটা স্যাম্পল উনি এত খুশি হলেন, তো উনি যখন সার্কিট হাউসে আছেন, উনি গিয়ে সার্কিট হাউসের ডিএমকে ডেকে বললেন যে, লুক, only Ramakrishna Mission boys and girls are allowed to meet me, none else. And আমাদের ছেলেরা যেরকম হয় বাচ্চাদের, নানা রকম অটোগ্রাফের জন্য সব পাঠালে, অ্যালবাম পাঠালো। উনি বসে অ্যালবাম সই করলেন। রাত্রিবেলা আর্মি জেনারেল ডিনার দিয়েছিলেন, তাতে আমাদেরও ছিল, আমন্ত্রণ ছিল। তো পিএম বসে আছেন, প্রাইম মিনিস্টার বসে আছেন, পাশে গৌতম আনন্দজি আছেন। তো তখন প্রাইম মিনিস্টার বলছেন যে, স্বামীজি, আমি কাউকে অ্যালাউ করিনি, শুধু আপনাদের বাচ্চারা এলে আমি ঢুকতে দিতে বলেছি। তো সমস্ত উনি সই করে দিয়ে গেলেন। তারপরে আমাদের ছেলেরা নিজেরা গ্রিটিংস কার্ড বানিয়ে রাজীব গান্ধীকে পাঠিয়েছিল। উনি প্রত্যেকটা গ্রিটিংস কার্ড নিজে হাতে লিখে পাঠালেন। আই ওয়ার্মলি রেসিপ্রোকেট ইউর গ্রিটিংস, রাজীব গান্ধী। তা ইন্দিরাজি এই স্কুলটিকে অত্যন্ত পছন্দ করতেন এবং প্রাণের জিনিস বলে মনে করতেন, এবং পরবর্তী সময়ে সবাই তাই করে। এখন বর্তমান প্রধানমন্ত্রীও বিশেষ দৃষ্টি আছে এই বিদ্যালয়ের প্রতি। তারপরে জিমনাস্টিক্সে আমাদের ছেলেরা ন্যাশনাল 7th হলো। তখন অরুণাচল ওয়াজ আনফোল্ডেড ইন দ্য ন্যাশনাল এরিনা। সেই সময়ে আমাদের কাছে একটা ট্রাইবাল, গভর্নমেন্টের কাছে একটা অদ্ভুত অনুরোধ আসে। অনুরোধটা হচ্ছে যে তিরাপের যারা ট্রাইবাল, তারা দে ওয়ার জেলাস অফ অ্যালং ট্রাইবালস আর আদি মঙ্গোলয়েড, আর তিরাপ ট্রাইবালস হচ্ছে নক্তে, ওরা হচ্ছে বার্মি স্টক। তো ওদের মনে হলো যে রামকৃষ্ণ মিশন ইজ ডুইং এক্সট্রা ফেভার টু অ্যালং অ্যান্ড ওভারলুকিং আস। তখন এসে বলছে আমাদেরও স্কুল দিতে হবে। আমরা নর্তমনগরে তখন স্কুল করি, এবং বলতে দ্বিধা নেই যে আজকের দিনে আমাদের নর্তমনগর স্কুল শুধু অরুণাচলের বেস্ট স্কুল নয়, আমি বলবো যে সমস্ত ভারতের মধ্যে ওয়ান অফ দি বেস্ট ইনস্টিটিউশন দ্যাট উই হ্যাভ ইজ আওয়ার নর্তমনগর স্কুল। তো তারপরে এইভাবে এগিয়ে চলল। তো আমার সবসময় মনে হয়েছে সারাদিন ধরে কাজ করতে হতো, কষ্ট হতো। তারপরে আমরা 4 জন মানুষ, আমি, গৌতমানন্দজি, গিরিশানন্দজি, আর আমাদের সুখদেবানন্দজি, যিনি আমাদের সারদাপীঠের চার্জে আছেন এখন। আমরা 4 জন ছিলাম। তার আগে দিব্যরূপানন্দজি ছিলেন। তা রাত্রিবেলা ক্লাস করতাম আমরা। তখন সমস্ত ক্লান্তি আমাদের চলে যেত। প্রত্যেক দিন মনে হতো যে অ্যাট দি এন্ড অফ দি ডে প্রচুর ক্লান্তির মধ্যে কাজ করতে হতো। আমরা কি খেতাম জানেন? খাবার পেতাম PL 480 চালের ভাত, তার মধ্যে ইঁদুরের লেজ থাকতো, ইঁদুরের লেজটাকে সরিয়ে তারপর আমরা ভাতটা খেতাম। ডাল থাকতো একদিকে, জল থাকতো একদিকে, আর লাই পাতা সেদ্ধ, লাই পাতা বলে একটা ওখানে পাতা আছে, ট্রাইবালরা খুব পছন্দ করে, এই খেতাম আমরা দিনের পর দিন। কিন্তু তথাপি যখন আমরা সন্ধ্যাবেলায়, রাত্রিবেলায় বসতাম নৈশাহারের পরে, গৌতমানন্দজি মহারাজ আমাদের নেতা, তো তখন আমাদের একটা অপূর্ব আনন্দ হতো যে আফটার অল আই হ্যাভ নট স্পেন্ড দি ডে ফর মাই সেলফ, আই হ্যাভ স্পেন্ড দি ডে ফর দোজ ফর হুম Swamiji's tears were accounted for.
তো সেই জন্য এটা একটা অদ্ভুত আনন্দ দিত। কখনো কখনো পাঠের পরে মহারাজ বলতেন, দেখো আমরা এই জঙ্গলে আছি, এরকম একটা জঙ্গল যেখানে খাবার নেই, কিচ্ছু নেই, ডাক্তার নেই, কোনো একজন সাধু ব্রহ্মচারী যদি হার্ট অ্যাটাক হয় তার ধ্রুব মৃত্যু, কোনো উপায় নেই। নিয়ারেস্ট কার্ডিওলজিক্যাল সেন্টার হচ্ছে গৌহাটি। 24 ঘন্টায় অ্যাটেস্টেজ যদি আপনি প্রাইভেট কারে আসেন তাহলে গৌহাটি পাবেন। তো মৃত্যু ছাড়া কোনো উপায় নেই। এরকম একটা অবস্থায় আমরা আছি, আমাদের কেউ চেনে না বলেই মহারাজ বলতেন, তবে ঠাকুর চেনেন। তা আমি সেদিন রসিকতা করে মহারাজকে বলেছিলাম যে মহারাজ আপনি বলতেন যে আমাদের কেউ চেনে না, কিন্তু ঠাকুর চেনেন। তো ঠাকুর আমাদের আবার নিয়ে এসছেন এক জায়গায়। আমি আছি, গিরিশানন্দজি আছেন, আপনি আছেন, এবং শুকদেবানন্দজিও সারদা পীঠের অধ্যক্ষ। এটি ঠাকুরের একটি বিশেষ মাহাত্ম্য। বলতেন মানুষ চেনে না, কিন্তু ঠাকুর আমাদের চেনেন। তো সে যাই হোক, সেভাবে আমাদের খুব ভালোভাবে দিনগুলো কাটলো। তারপরে গৌতমানন্দজি মহারাজ আপ্রাণ চেষ্টা করেছেন সেই বিদ্যালয়ের উন্নতির জন্য, এবং এখনও গৌতমানন্দজি অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব অরুণাচল এবং অ্যালংয়ে। তারপরে দেখা গেল যে গৌতমানন্দজির বদলি, গৌতমানন্দজি বললেন যে 13 বছর আমার হয়ে গেছে এখানে, আমি একটা অন্য জায়গায় যেতে চাই। হেডকোয়ার্টার্স থেকে ওকে বদলি করলেন। তো গৌতমানন্দজির বদলি ওয়াজ এ পার্সোনাল লস টু মি। মনে হলো যেন একটা ইন্দ্রপতন হয়ে গেল, এবং গৌতমানন্দজি চলে এলেন। শান্তরূপানন্দজি যিনি পোর্টল্যান্ডে পড়েছিলেন তিনি গেলেন। অত্যন্ত সদাশয় মানুষ ছিলেন, কিন্তু উনি ইট ইজ টু ডেঞ্জারাস টু বি এ গুড ম্যান। তা উনি ভালোভাবে যেভাবেই হোক ওখানে সুবিধে হলো না। তারপরে ওকে পোর্টল্যান্ডে পাঠালো। তখন হেডকোয়ার্টার্স, আমার তখন হয়ে গেছে, আমার 12 বছর হয়ে গেছে প্রায়। তা আমি তখন নিজেই ভাবছি যে এখান থেকে কোথায় যাওয়ার প্রয়োজন আছে, কিন্তু আমি কোনো সময় কর্তৃপক্ষকে কোনো সময় অনুরোধ করিনি যে আমাকে এখান থেকে নিয়ে যান। তো হঠাৎ গহনানন্দজি আমাকে ডাকলেন যে তুমি তাড়াতাড়ি করে এসো। আমি গেলাম। তা আমি ভাবলাম আমাকে ট্রান্সফার দেবেন, কিন্তু উল্টো বললেন তোমাকে দায়িত্ব নিতে হবে। আমি তো দায়িত্ব নেব না। তো ভূতেশানন্দজি মহারাজ আমাকে ডেকে দায়িত্ব দেন। যাই হোক, সে অন্য কথা, তার মধ্যে যাব না। তারপরে আমাদের সময়ও সেই উন্নতি অব্যাহত ছিল। ভার্টিক্যাল গ্রোথ এবং হরাইজন্টাল গ্রোথ দুটোই একসাথে হলো, এবং আমরা দেখতে পাই যে আমাদের যে অ্যালং স্কুল সেটি সেন্ট্রাল বোর্ডে একটা বিশেষ কৃতিত্বপূর্ণ জায়গায় হলো। গৌতমানন্দজি আমাদের সেক্রেটারি ছিলেন, তাকে সেন্ট্রাল বোর্ডের গভর্নিং বডির মেম্বার করা হয়, ইত্যাদি ইত্যাদি। তো আমার সবসময় মনে হয়েছে যখনই আমি অ্যালংয়ে ছিলাম যে অ্যালংয়ের যে নৈসর্গিক প্রকৃতি, অ্যালংকে বলে অরুণাচলকে, আজকের অরুণাচলকে তখনকার নেভাকে বলতো যে বিউটি কুইন অফ ইন্ডিয়া। বিউটি কুইন অফ ইন্ডিয়া, সত্যি তাই। নৈসর্গিক সৌন্দর্য এর মতো আর কোথাও নেই। তা সেখানে আমরা প্রায়ই যেতাম। সেখানে একটা নদী ছিল সঙ্গম, হোয়াংহো থেকে আসছে একটা রিভিউলেট সিয়াং, আর ব্রহ্মপুত্রের ইয়েটা হচ্ছে নীল জল, আর যে সিয়াংয়ের সেটি হচ্ছে গ্রিন অর্থাৎ সবুজ জল। সেখানে সঙ্গম হচ্ছে। সেখানে ফিল্ম স্টাররা যান, ভারতবর্ষে যত বিখ্যাত ফিল্ম স্টার আছে সবাই গিয়ে শুটিং করেন। তা সেই সমস্ত অদ্ভুত অদ্ভুত জায়গা। আমি বহুবার সেই অ্যালং লিকাবালি রোড দিয়ে ইটানগরে গিয়েছি, কিন্তু কখনো আমার মনে হয়নি যে এই জায়গাটা পুরনো। এই জায়গা দিয়ে এর আগে অনেকবার গিয়েছি। কত সুন্দর ফ্লোরা আর ফনা, কত সুন্দর ফ্লোরা আর ফনা সেখানে রয়েছে।
তো তারপরে একটা ঘটনা হলো, আমি প্রত্যেক বছর আমাদের যে স্টুডেন্ট, সেই স্টুডেন্টদের আমরা ভারত দর্শনে পাঠাতাম। তো ভারত দর্শনে পাঠাতে গিয়ে আমরা প্রাইম মিনিস্টারকে লিখতাম, প্রেসিডেন্টকে লিখতাম, ভাইস প্রেসিডেন্টকে লিখতাম। ওরা স্পেশাল ওদের একটা সেশন করতো এবং ফটো টটো ইত্যাদি তুলতো। তো সেই সময়ে যেখানে যেখানে ওরা যেত সেখানে বিভিন্ন দ্রষ্টব্য স্থানগুলো দেখতো। তো দিল্লি গিয়েছে। তো দিল্লি যাওয়ার পরে ওরা আগ্রা গেছে তাজমহল দেখতে। তো আগ্রা স্টেশনে ওরা যাচ্ছে ইউনিফর্ম পরে, ছেলেরা, ওরা তো একটু হেলদি হয়, ট্রাইবাল মঙ্গোলাইট স্টক, ভেরি হেলদি বয়েজ অ্যান্ড গার্লস। দেখে স্কুলের ছেলেদের দেখে মনে হবে কলেজের ছাত্র। তো ওরা যাচ্ছে ইন ফাইলস, পংক্তি করে চুপচাপ যাচ্ছে। তখন আগ্রা স্টেশনের একজন অধ্যাপক ওখানে দাঁড়িয়েছিলেন। আগ্রা স্টেশনের অধ্যাপকটির কৌতূহল হলো যে আজকের দিনেও এই ধরনের সুশৃঙ্খল ছাত্রছাত্রী কোথায়, ওরা কোত্থেকে এসছে। তো একটু এগিয়ে গিয়ে আমাদের একজন ছাত্রকে জিজ্ঞেস করলো। সেই ছাত্রটি পরবর্তী সময়ে অল ইন্ডিয়া সেকেন্ডারি স্কুল এক্সামিনেশনে মেরিট লিস্টে স্থান পেয়েছিল এবং এখন অরুণাচলের ও ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টের সেক্রেটারি। সে যাই হোক, তো সেই ছেলেটি উত্তর দিল, বলল যে হোয়ার ইউ আর ফ্রম। তো ছেলেটি বলল উই আর ফ্রম অরুণাচল প্রদেশ। না, উই আর ফ্রম রামকৃষ্ণ মিশন। ছেলেটি বলল উই আর ফ্রম রামকৃষ্ণ মিশন। তখন ওই ভদ্রলোক জিজ্ঞেস করলেন, হোয়াট রিলিজিয়ান ইউ বিলং টু, তোমাদের ধর্ম কি? তখন ছেলেটি বলল, I have already told you that we are from Ramakrishna Mission and the basic tenet of Sri Ramakrishna is harmony of religion. Why do you ask this question time and again? ভদ্রলোক কিন্তু দুঃখিত হলো না, ভদ্রলোক খুব অ্যাপ্রিসিয়েটিভ। উনি অত্যন্ত খুশি হলেন যে আজকের দিনেও এই ধরনের একটা ঘটনার প্রত্যক্ষদর্শী তিনি রইলেন। ছেলেরা এসে আমাদের বলেনি, ওদের মনে হয়নি কোনো সময়। তো কিন্তু ওদের যে ওই ভদ্রলোক চিঠি দিলেন অধ্যাপক আমাদের কাছে, অ্যাপ্রিসিয়েটিং অ্যান্ড কনগ্রাচুলেটিং আস, তার থেকে আমরা জানতে পারলাম। তো এরকম বহু ঘটনা রয়েছে এবং দেখা গেছে যে আমাদের ছাত্রছাত্রীরা মেনল্যান্ড যে স্টুডেন্টস, তাদের যে কাউন্টার পার্ট মেনল্যান্ডে, তাদের চাইতেও অনেক ভালো করেছে, অনেক অনেক সুন্দর করেছে। এই কয়েকদিন আগে এসছিল আজকে যারা অরুণাচলের ক্যাবিনেটের লিডার, এডুকেশন মিনিস্টার, এরকম 5 জন আছে অরুণাচল ক্যাবিনেটে আমার ছাত্র, এবং যারা আজকে ব্যুরোক্রেটিক লিডারশিপ দিচ্ছে, যারা আজকে টেকনোক্রেটিক লিডারশিপ দিচ্ছে, যারা ডাক্তারের লিডারশিপ দিচ্ছে, সেই সমস্ত লিডার তারা সবই রামকৃষ্ণ মিশন অ্যালংয়ের ছাত্র। তা আমার মনে পড়ে একটি ছেলের কথা, মজি চিনি ছেলেটির নাম, মজি চিনি। ওর বাবা সেই লয়েন ক্লথ পরে, উপরে একটা হ্যাট, ওদের খুব দামি হ্যাট থাকে সেই ইয়েতে, বাঁশে বোনা, আর এখানে একটা ইয়ে থাকে স্ক্যাবার্ডে তাও থাকে। তো আসতো আমার কাছে প্রায়, একটা ঘড়ি থাকবে অবশ্যই, আসতো তো বলতো আপকা मोजी ऐसा कर रहा है वैसा कर रहा है। वो लोग बोलता अरे हम तो उनको पैदा किया है लेकिन उसको इंसान तो आप लोगों ने बनाया, आप लोगों को ही लड़का है। मोजीটা কে, এই যে বলছি মোজিটা কে, মোজি যিনিকে আমরা নরেন্দ্রপুরে পাঠাই, সেখান থেকে ও হায়ার সেকেন্ডারি পাস করে, হায়ার সেকেন্ডারি পাস করে এনআরএসে ও এমবিবিএস করে, গোল্ড মেডেল পায়। সেখান থেকে আমরা ওকে এইমসে পাঠাই, এইমসে ও গোল্ড মেডেল পায়। গোল্ড মেডেল পেল এমএসএ সার্জারিতে, মাস্টার ইন সার্জারি। তারপরে ও বললো যে পেডিয়াট্রিক করবো, ব্যাঙ্গালোরে গেল, ব্যাঙ্গালোরের পেডিয়াট্রিক ডিপার্টমেন্ট খুব ভালো, সেখানেও গোল্ড মেডেল পেল। তো মজি যিনি সুপার মেডিকেল স্পেশালিস্ট হিসেবে জয়েন করলো অ্যালংয়ের ছাত্র। আরেকটি ঘটনা আমি কোনোদিনই ভুলব না, সেই ঘটনাটি হচ্ছে যে আমাদের তৎকালীন মুখ্যমন্ত্রী আপাং,
উনি একটা স্কুল করেছিলেন, দনিপোলো পাবলিক স্কুল। তা ওদের ছেলেরা ফুটবল খেলতো, ভালো ভালো কোচ উনি নিয়ে আসতেন, প্রচুর পয়সা করি আছে, রাজশক্তি হাতে আছে। তা একবার আমাদের উনি আমন্ত্রণ জানালেন যে আপনার ছেলেদের নিয়ে আসুন, আমার ছেলেদের সঙ্গে খেলবে। তা আপাং ওয়াজ এক্সট্রিমলি কনফিডেন্ট যে ওর ছেলেরা আমাদের ছেলেদের হারিয়ে দেবে। তা আমি ছিলাম, আপাং সাহেবও ছিলেন। তো যখন খেলা শুরু হলো তখন আমাদের ছেলেগুলো যাচ্ছে, একটা করে গোল করছে, ফিরে আসছে। 26 মিনিটে 13টা গোল হয়ে গেল। তো তারপরে আপাংয়ের চোখ মুখ লাল হয়ে গেছে লজ্জায়, ক্ষোভে, দুঃখে। তো তারপরে সেকেন্ড হাফে আমি ছেলেগুলোকে বললাম, ক্যাপ্টেনকে ডেকে বললাম যে আর গোল করো না, মার খাবে এবারে। তো সে যাই হোক, তো তারপরে যখন উনি দিচ্ছেন, রিওয়ার্ড দিচ্ছেন, তখন বলছে স্বামীজি লোক কিয়া तुकताक जानता है नहीं क्या, मंत्रंत्र जानता है नहीं क्या, ये लड़का लोग ऐसा का गोल दे दिया, क्या ये लोग मंत्रंत्र जानता है नहीं क्या, स्वामी जी কি মন্ত্রতন্ত্র তন্ত্রমন্ত্র জানেন নাকি, এরকম গোল করে দিল। সে যাই হোক, তো এইভাবে আমাদের ছেলেরা এগিয়ে গেছে। আমাদের ডিস্ট্রিক্টের ডিএম ছিলেন তাবম বাম বলে একজন অরুণাচলী ইয়াং ম্যান। অরুণাচলী হলেও উনি সৈনিক স্কুলে সর্বভারতে প্রথম। উনি সেন্ট স্টিফেন্সের ব্রিলিয়ান্ট ছেলে, সেন্ট লরেটো, আই জাস্ট ফরগেট, মাদ্রাসের যে বিখ্যাত কলেজ, মিশনারি কলেজ, সেই কলেজের উনি কৃতি ছাত্র। আইএএসে উনি ট্রাইবাল এবং শিডিউল কাস্টদের মধ্যে প্রথম, ফার্স্ট বিয়েতে। তো উনি আমাদের খুব সম্মান করতেন। তাই আমি বললাম যে মিস্টার আপাং, your background is of St. Stephen's and Loreto, and how come that you have so much of honor for us, so much of love for us? তখন বলল, স্বামীজি, when I came as a young officer to Arunachal, any bright student I used to meet, I used to ask them about their schooling, and all of them infallibly used to name the name of Ramakrishna Mission Along. And that's how I came to know that this is a very good institution. উনি চিফ সেক্রেটারি ছিলেন অরুণাচলের, সবসময় আমাদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে দেখতেন। তো তারপরে একদিন এলো যখন আমারও অরুণাচল ছেড়ে আসার ডাক এলো। আমাদের স্মরণানন্দজি মহারাজ তখন জেনারেল সেক্রেটারি, উনি আমাকে ফোন করলেন যে সুহিতানন্দজি হেডকোয়ার্টার্সে আসবেন, তুমি দেওঘরের চার্জ নেবে, ইমিডিয়েটলি তুমি দেওঘরে যাও। তো তখন আমি ভাবলাম, এটা ভ্যাকেশন ছিল, তাই আমি ভাবলাম যে ভ্যাকেশন এটা হচ্ছে আইডিয়াল টাইম ওটা ছেড়ে, অরুণাচল ছেড়ে আসার। কেউ জানতে পারবে না, কেউ বুঝতে পারবে না। তো আমি কাউকেই জানাইনি। তো তারপরে আমি যখন আসবো, বেরোবো, আমি দেখছি পোর্টিকোতে কোনো গাড়ি নেই। তো আমার সঙ্গে ছিলেন আমাদের বশিষ্ঠানন্দজি, যিনি আতপুরে অধ্যক্ষ ছিলেন, এখন সিথিতে অধ্যক্ষ আছেন। ওকে আমি ডেকে জিজ্ঞেস করলাম যে কী ব্যাপার, গাড়ি কোথায়? বলে, আপনি বাইরে বেরিয়ে দেখুন, 1 কিলোমিটার রাস্তার দুধারে বোধহয় সবাই সেদিন এসেছিল আলং থেকে, কেউ বাকি ছিল না। ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, এডিশনাল ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে সাধারণ ট্রাইবাল সবাই এসেছিল। এবং সেদিন আমার পক্ষে এই যে ভিড়, 1 কিলোমিটার প্রায় দুধারে দাঁড়িয়ে আছে, অ্যান্ড বুঝতেই পাচ্ছেন খুব ইমোশনাল মোমেন্ট। তো আমার পক্ষে সত্যি সেই ভিড় কাটিয়ে গাড়িতে ওঠা খুব মুশকিল ছিল, কিন্তু যাই হোক, ঠাকুরের কৃপায় আমার কোনো অসুবিধা হয়নি। তা দ্যাট ইজ হোয়াট অ্যালং ইজ টু মি। এবং আমার সবসময় মনে হয়েছে, কেউ যদি আমাকে জিজ্ঞেস করে যে এক পংক্তিতে আপনি অ্যালংকে বর্ণনা করুন, আপনার অ্যালংয়ের অভিজ্ঞতা বর্ণনা করুন, আমি বলবো যে ইট ইজ এ প্লেস হুইচ ব্রিংস ইউ
বোথ টু ওয়ার্ডসওয়ার্থ অ্যান্ড রামকৃষ্ণ। অ্যালং হচ্ছে এমন একটা জায়গা, যে জায়গা যুগপথ আপনাকে ওয়ার্ডসওয়ার্থ এবং শ্রীরামকৃষ্ণের কাছে পৌঁছে দেয়। তো সেই জন্য আমি আমার এই যে 19 বছর, দীর্ঘ 19 বছর অ্যালংয়ে কাটিয়েছি, তা এই দীর্ঘ 19 বছর অ্যালংয়ে কাটানোর জন্য আমি সবসময়ই মনে করি যে যদি স্বামীজির পায়ে 2-4টে ফুলও দিয়ে থাকতে পারি, দিতে পেরেছি সফলভাবে, তাহলে সেটা আমার অ্যালংয়ের এই 19 বছরের কাহিনী। তাই এই হচ্ছে মোটামুটি অ্যালংয়ের কাহিনী। এই তো কয়েকদিন আগে এসেছিল ছেলেরা, এডুকেশন মিনিস্টার, আরও 2জন মিনিস্টার, তারপরে এমএলএ ইত্যাদি ইত্যাদি। ওরা এসছে কেন? ওদের স্কুলের হচ্ছে ডায়মন্ড জুবিলি উপলক্ষে একটা বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ওরা চায় অ্যালংয়ে, যে অ্যালংয়ে বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউট হতেই হবে। এটি একটি দাবি। আরেকটি দাবি হচ্ছে ডায়মন্ড জুবিলিতে আমাকে যেতে হবে। আমি বললাম যে আমি যেতে পারবো না, কারণ আমি তোমাদের গোল্ডেন জুবিলিতে গিয়েছিলাম, ডায়মন্ড জুবিলিতে আমার পক্ষে যাওয়া সম্ভব নয়, আমার যে প্রি অকুপেশনস দ্যাট উইল নট পারমিট মি। ওরা বলল যে না, আপনাকে আমরা গুয়াহাটি থেকে হেলিকপ্টার চার্টার করে নিয়ে যাব, কিন্তু আপনাকে যেতে হবে ইত্যাদি ইত্যাদি। দেখলাম যে ওরা ভোলেনি, এবং আমার সঙ্গে যে সম্পর্ক ছিল, আমাদের সঙ্গে যে সম্পর্ক এত বড় এরা, হ্যাঁ, কিন্তু এখনও পর্যন্ত ওরা আমাদের সেই সম্পর্ক ভুলে যায়নি। এখনও এরা এসছে, এডুকেশন মিনিস্টার এসে প্রণাম করে বলল, আমি ওকে পাসাং বলতাম, বললো আপকা পাসাং হয়। তো স্বাভাবিকভাবে এটা একটা রিওয়ার্ডিং এক্সপেরিয়েন্স। এবং অ্যালংয়ের যে ট্রাইবাল ওয়ার্ক, সেই ট্রাইবাল ওয়ার্ক পথ দেখিয়েছে চেরাপুঞ্জির ট্রাইবাল ওয়ার্ক, দে আর দি পাথ ফাইন্ডার। কিন্তু যদি তারা পাথ ফাইন্ডার হয়, যে মোমবাতি আমরা দেখেছি চেরাপুঞ্জিতে, সেই মোমবাতিটি বিশাল আকারে, মশাল আকারে ধারণ করেছে অ্যালংয়ে। তাই রামকৃষ্ণ মঠ এবং রামকৃষ্ণ মিশনের যে বিভিন্ন পরিচিতি আজকে সমস্ত ভারতবর্ষ তথা বিশ্বে, তার মধ্যে অরুণাচল একটা বিশেষ উল্লেখযোগ্য অধ্যায়। এই কথাগুলো বলে আমি আমার বক্তব্য শেষ করছি, এবং দেরি হয়ে গেছে, সেই জন্য আমি আবারও আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, এবং আমি আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই অবশ্যই সুবর্ণানন্দজিকে। তিনি আমাকে বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছিলেন এখানে আসবার জন্য। আমি ধন্যবাদ জানাই আপনাদের সবাইকে, যে এতক্ষণ ধরে আপনারা বিভিন্ন কাজকর্ম থাকা সত্ত্বেও আমার কথা ধৈর্য সহকারে শুনলেন। আমি ঠাকুর মা স্বামীজি পাদপদ্মে এই প্রার্থনা করি, ওরা আপনাদের অজস্র আশীর্বাদ করুন। ধন্যবাদ। আমরা আপ্লুত। স্বামীজি বলেছিলেন, তুমি কত দুঃখ বরণ করে নিয়েছো বলো, আমি বলে দেবো তুমি কত বড় হবে। ওই আলং ওখানে যারা ছিলেন তারা সবাই বড় হয়েছেন, ঠাকুরের খুব কাছের মানুষ। আমরা সেই ঘটনার কথা, সেই বর্ণনার কথা, সেই সাধনার কথা এবং সিদ্ধির কথা শুনলাম। ওদের আলংয়ের অনেক ছেলে আমাদের নরেন্দ্রপুরে পড়াশোনা করেছে, আমাদেরও ছাত্র ছিল। আমি তাদের দেখেছি, তাদের সম্বন্ধে অত্যুক্তি এতটুকু করা যাবে না। মানুষ হিসেবে তারা আমাদের পশ্চিমবঙ্গের ছেলেদের চেয়েও অনেক বেশি উন্নত। কি ভদ্র ব্যবহার! এবং মহারাজ যেটি বললেন, এর গৌতমানন্দজি আমাদের নরেন্দ্রপুরে বলেছিলেন, কিন্তু কি সুন্দর জিনিস। ওই দিল্লি স্টেশনে বসে আছে ছেলেরা, যখন জিজ্ঞাসিত হয়েছে যে তোমাদের ধর্ম কী, বলেছে রামকৃষ্ণ আমাদের ধর্ম। সেটা আবার কি? অবাক হয়ে গেছেন সে অধ্যাপক। বলছে রামকৃষ্ণের ধর্ম মানে সব, সেখানে খ্রিশ্চানিটি আছে, ইসলাম আছে, জুডাইজম আছে, হিন্দুইজম আছে, সব আছে। সব ধর্ম শ্রীরামকৃষ্ণের ধর্ম, আমরা সেই শ্রীরামকৃষ্ণের ধর্ম। ওরা লেখে নাকি রামকৃষ্ণ ধর্ম আমাদের ধর্ম। অপূর্ব এই তাদের উত্তরণ। আমি মহারাজজি প্রাণের জায়গা, প্রাণ ঢেলে তিনি বলেছেন, আমরা সব সুন্দরভাবে গ্রহণও করেছি,
এবং আপ্লুত হয়েছি। মহারাজজিকে আমাদের প্রণাম, আপনাদের সকলকে আমাদের শ্রদ্ধা শুভেচ্ছা, মাতাজিদের বিশেষ করে আমার শ্রদ্ধা ভালোবাসা প্রণাম। জয় মা, হরি ওম তৎসৎ।